আচ্ছা, এটা 4 নাম্বার চ্যাপ্টার যেটা, সেটার আমি শীট দিয়ে দিব আপনাদের, সমস্যা নাই। সেটার শীটটা সেটা 4 নাম্বার চ্যাপ্টারেরও শীট আছে আমার কাছে। তো 4 নাম্বার চ্যাপ্টারের শীটটাও আমরা আপনাদের দিয়ে দিব। বুঝতে পারছেন? যদিও এটা আমরা যে এখানে আপনার যেটা আছে ওয়ার্কশিট, এটা হলো আপনার সার্ভিস রিলেটেড কোম্পানির জন্য যে ওয়ার্কশিট আমরা কিভাবে করব সেটা এখানে আছে। আর একটা আছে এখানে আপনার মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, আর ক্লাসিফাইড ব্যালেন্স শিট। হ্যালো, হ্যালো, শুনতেছেন সবাই কথা? জি স্যার। জি স্যার। জি স্যার, শুনতেছি স্যার। ওকে, এখন আমরা যেটা দেখবো সেটা হলো ক্লাসিফাইড ব্যালেন্স শিট কিভাবে করবেন। বুঝতে পারছেন? জি স্যার। ক্লাসিফাইড ব্যালেন্স শিট জিনিসটা কি? আচ্ছা, ব্যালেন্স শিটের নাম শুনেন নাই? এর তো ব্যালেন্স শিট তো করেছি এর আগে। ক্লাসিফাইড ব্যালেন্স শিট না, বলতেছি ব্যালেন্স শিটটা হলো আপনার একটা বিজনেসের ফাইন্যান্সিয়াল পজিশন রিফ্লেক্ট করে। দ্যাট মিনস একটা নির্দিষ্ট টাইম বা একটা নির্দিষ্ট দিনে বা একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইমে আপনার কত টাকার অ্যাসেট আছে, কত টাকা লায়াবিলিটিস আছে এবং কত টাকার ওনার সিকিউরিটি আছে, তার একটা স্টেটমেন্ট বা তার একটা লিস্ট বলতে পারেন ব্যালেন্স শিটকে। বুঝতে পারছেন? এখন এই ব্যালেন্স শিটকে আমরা এর আগে যেটা করেছিলাম সেটা তো ক্লাসিফাইড ব্যালেন্স শিট না। আমরা এক পাশে পুরো টোটাল অ্যাসেট দেখাইছি, এক পাশে লায়াবিলিটিস দেখাইছি, এক পাশে ওনার সিকিউরিটি দেখে দুই পাশে যোগ মিলে গেছে। দেখেন, বলেন তো ব্যালেন্স শিটের দুই পাশে মিলে কেন? কে কি বলতে পারবেন? ওই যে অ্যাসেট সমান লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি। সো এক পাশে যেহেতু অ্যাসেট থাকে, অন্য পাশে লাইবিলিটি আর ওনার সিকিউরিটি থাকে, সো এই জন্য মিলে যায়। রাইট, এটা হলো ইকুয়েশনের ইফেক্ট। যেহেতু আমরা অ্যাকর্ডিং টু ডাবল এন্ট্রি সিস্টেমে আমরা কি করি, প্রত্যেকটা অ্যাকাউন্টে আবার ডেবিট করি, ওই একই অ্যামাউন্ট দ্বারা আবার এটাকে ক্রেডিট করি, তাই না? সেই অনুযায়ী আমাদের রুলসটা কি, ডেবিট ক্রেডিট রুলসেরটা যে ওই অনুযায়ী আমরা যেটা রেকর্ড করি। আর এটার ইকুয়েশনটাও এরকম যে আপনার টোটাল অ্যাসেটটা কি হচ্ছে, টোটাল লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। তার মানে হলো টোটাল অ্যাসেট কার সমান হচ্ছে, আপনার ইন্টারনাল লায়াবিলিটিস। ইন্টারনাল লায়াবিলিটিস কোনটা? আপনার যে ওনার সিকিউরিটি যেটা, সেটা হলো আপনার ইন্টারনাল লায়াবিলিটিস। আর এক্সটার্নাল লায়াবিলিটিস কোনটা? এক্সটার্নাল লায়াবিলিটিস হলো আপনার ওনার সিকিউরিটি বাদে যেই যারা আপনার অ্যাসেটের উপরে ক্লেম করবে, টোটাল অ্যাসেটের উপরে যারা এক্সটার্নাল ক্লেম করবে, যে এক্সটার্নাল পারসন, তারা হলো এক্সটার্নাল লায়াবিলিটিস। সে ফর এক্সাম্পল ক্রেডিটর্স, তারপরে আপনার কি হতে হবে, আপনি যদি নোটস পেয়েবলের টাকাটা যদি আপনি নেন সেই টাকাটা, তারপরে আপনার কি হতে পারে, মনে করেন আপনার আপনার স্যালারি অ্যাক্রুড হয়ে গেছে, সেই সবগুলো আপনার এক্সটার্নাল লায়াবিলিটি। সো আপনি এক্সটার্নাল লায়াবিলিটিস আর ইন্টারনাল লায়াবিলিটি দুইটা যোগ করে আমরা যেটা পাবো সেটা একটা বিজনেসের অ্যাসেটের সমান হবে, সেটাই একটা বিজনেসের অ্যাসেট। বুঝতে পারছেন? ইন্টারনাল ক্লেম আর এক্সটার্নাল ক্লেম, দুইটা ক্লেম যোগ করলেই একটা বিজনেসের টোটাল অ্যাসেট এসে যাবে। এবং এবং ইন্টারনাল ক্লেম এবং টোটাল এদের দুইটা সবসময় এই জন্য এটা সমান হয়ে যায়। বুঝতে পারছেন? এখন আমরা যেটা দেখবো ক্লাসিফাইড ব্যালেন্স শিট। এর আগে যেটা দেখিয়েছি আমরা ক্লাসিফাইড ব্যালেন্স শিট দেখিনি, আমরা দেখেছিলাম ওয়ান স্টেপ বা একটা আনক্লাসিফাইড ব্যালেন্স শিট দেখেছি। এখন আমরা যেটা দেখবো ক্লাসিফাইড ব্যালেন্স শিট। কেন? কারণ অ্যাসেটের কিছু আবার ক্যাটাগরিজ আছে। বুঝতে পারছেন? অ্যাসেটের কিছু কিছু ক্যাটাগরিজ আছে এবং লায়াবিলিটিস এর কিছু ক্যাটাগরি বা শ্রেণী বিভাগ আছে। তার মানে কি অ্যাসেটের ক্যাটাগরির ভিতরে কি কি আছে? একটা হলো কারেন্ট অ্যাসেট, একটা হলো লং টার্ম অ্যাসেট ইনভেস্টমেন্ট, একটা হলো প্রপার্টি প্ল্যান এন্ড ইকুইপমেন্ট, একটা হলো ইনট্যানজিবল অ্যাসেট। এই অ্যাসেটগুলোকে আমরা এই চারটা ভাগে ভাগ করতে পারি। কি? কারেন্ট অ্যাসেটস, লং টার্ম ইনভেস্টমেন্ট, প্রপার্টি প্ল্যান এন্ড ইকুইপমেন্ট যেটা আপনার ফিক্সড অ্যাসেটের ভিতরে পড়ে, আর একটা হলো আপনার ইনট্যানজিবল অ্যাসেট যেটা আপনার কি, স্যার গুডউইল। এটা গুডউইল হতে পারে, আরো অনেক অ্যাসেট আছে, এটা ইনট্যানজিবল অ্যাসেট। ট্রেডমার্ক স্যার, গুডউইল কপিরাইট, ট্রেডমার্ক। হ্যাঁ। কপিরাইট দেখেন আমি তাহলে একটা একটা করে স্টেপ বাই স্টেপ আসি। কারেন্ট অ্যাসেট কোনগুলা? কারেন্ট অ্যাসেট হলো আপনার যে অ্যাসেটটা আমরা ক্যাশ, ব্যাংক ব্যালেন্স, 1 ইয়ারের ভিতরে আমরা কি ক্যাশে কনভার্ট করতে পারি, তাই না? লিকুইডিটি যেটা আমরা লিকুইড অ্যাসেট বলি, কারেন্ট অ্যাসেট। বুঝতে পারছেন? যেমন মনে করেন ক্যাশ, নগদ টাকা তো সবচেয়ে বেশি কারেন্ট অ্যাসেট, সরি লিকুইড অ্যাসেট, তাই না? এখন
তারপরে কি হতে পারে অ্যাকাউন্টস রিসিভেবল, তাই না, যে টাকাটা আপনি কি করবেন রিসিভ করবেন সেটাও আপনার কারেন্ট অ্যাসেট হবে। তারপরে কি হতে পারে ইনভেন্টরি, যেটা আমরা আজকে দেখলাম মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এটাও কিন্তু আপনার অ্যাসেট। কখন অ্যাসেট, ততক্ষণ পর্যন্ত অ্যাসেট যতক্ষণ না পর্যন্ত এটা আপনার বিক্রি না হয়, বুঝতে পারছেন, জি স্যার। মজুদ পণ্য। তারপরে আবার কি হতে পারে, আবার কিছু কারেন্ট অ্যাসেটের ভিতরে আসতে পারে প্রিপেইড ইন্স্যুরেন্স, সাপ্লাইস। সো এগুলো সবই হলো আপনার কি, আপনি যদি মনে করেন ব্যাংক ডিপোজিট থাকে সেটাও আপনার কারেন্ট অ্যাসেট। যদি ব্যাংক ডিপোজিটটা যদি ফিক্সড না থাকে, আপনার যদি এমন হয় কারেন্ট অ্যাকাউন্ট আছে বা আপনার এটা যখন তখন উঠাতে পারেন, তাহলে সেটা কি হবে আপনার কারেন্ট অ্যাসেটের উপরে গণ্য হবে, বুঝতে পারছেন। জি স্যার। দেখেন দেখা আছে ক্যাশ, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, যে আমি যেটা বললাম আপনার ব্যাংকে টাকা ডিপোজিট আছে যেটা আপনি যখন তখন উড়াইতে পারতেছেন, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট যেটার মেয়াদ হয়তো বা আপনারা কোনো একটা কোথাও ইনভেস্ট করেছেন 3 মাসের ভিতরে আপনি এটা ভাঙাতে পারবেন, 6 মাসের ভিতরে যখন তখন ভাঙাতে পারছেন, তাহলে ওটা আপনার কি হয়ে যাবে কারেন্ট অ্যাসেটে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারপর ইনভেন্টরি, সাপ্লাইস, প্রিপেড ইন্স্যুরেন্স, এগুলো সবই হলো আপনার কারেন্ট অ্যাসেটের অন্তর্ভুক্ত। আবার এটা হলো কারেন্ট অ্যাসেটের হলো। আবার কিছু আছে লং টার্ম ইনভেস্টমেন্ট। লং টার্ম ইনভেস্টমেন্ট কোনটা, যে ইনভেস্টমেন্টটা আপনি কিছুদিনে 1 বছরের বেশি মেয়াদে ইনভেস্ট করে রেখেছেন, বুঝতে পারছেন। এটা হতে পারে ব্যাংকে ডিপোজিট, ফিক্সড ডিপোজিট হতে পারে, এটা হতে পারে আপনি একটা শেয়ার কিনেছেন কোনো কোম্পানির, মানে কি যেখান থেকে আপনি রিটার্ন পাবেন সেটাই আপনার লং টার্ম ইনভেস্টমেন্টের অন্তর্ভুক্ত। এটা হতে পারে আপনার ফিক্সড ডিপোজিট, এটা হতে পারে আপনার টার্ম, যেটা হতে পারে শেয়ার কিনেছেন কোনো কোম্পানির, ডিবেঞ্চার কিনেছেন, সবই কি হবে আপনার লং টার্ম ইনভেস্টমেন্ট, বুঝতে পারছেন। লং টার্ম ইনভেস্টমেন্ট এর ইনভেস্টমেন্ট ইন স্টক, ইনভেস্টমেন্ট ইন রিয়েল এস্টেট, অথবা আপনি কোথাও রিয়েল এস্টেটে ইনভেস্ট করেছেন, মোট কথা যেখানে আপনার মোর দেন 1 ইয়ার ম্যাচুরিটি পিরিয়ড থাকবে আর যেখান থেকে আপনি রিটার্ন পাবেন সেটাই আপনার কি হবে লং টার্ম ইনভেস্টমেন্ট, বুঝতে পারছেন। জি স্যার। তারপরে কি প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, এটাকে বলা হয় সঙ্গে বলে পিপিই। এবং আমি যে যেগুলো বলতেছি সবগুলার কিন্তু আলাদা আলাদা আইএস আছে। আইএস মানে বুঝেন, যারা অ্যাকাউন্টিং স্টুডেন্ট ছিলেন তারা কিন্তু জানার কথা। আইএসটা কি, আইএএস ফুল মিনিং কি? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। রাইট, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। এবং প্রত্যেকটা ক্যাটাগরির জন্য, ওই যে আমি বললাম না যে ইনভেন্টরির জন্য আলাদা একটা আইএস আছে। বলেন তো আইএসটা কত, নাম্বার কত, কেউ কি বলতে পারবেন যারা অ্যাকাউন্টিং এর কোর স্টুডেন্ট? অনেকে আবার চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, আবার দেখি অনেক ফার্মে আবার আর্টিকেলশিপ স্টুডেন্ট আছেন, তারা তো আরো জানার কথা, জানেন না? না স্যার। এখানে কি সিএ পড়তেছেন এমন কোন স্টুডেন্ট আছেন, বা এর আগে পড়েছেন কোথাও আর্টিকেলশিপে? স্যার 5 মাস আর্টিকেলশিপ স্টুডেন্ট ছিলাম স্যার, এরপর স্যার ছেড়ে দিছি। 5 মাসে আপনি ছেড়ে দিয়েছেন, আচ্ছা ভালো কথা। তাহলে আপনারা ওইখানে কি করেছেন? ওইখানে কি আপনারা যে কিভাবে আইএস কিভাবে ট্রিটমেন্ট করতে হয় ওইগুলা দেখেন নাই? না স্যার, আমাদেরকে স্যার এগুলা দেখানো হয়নি আমাদেরকে। স্যার আমাকে সরাসরি অডিটে নিয়ে নিয়ে যেত স্যার, ভাউচারিং করতাম, আবার তারপর স্যার এসে স্টেটমেন্ট গুলা তৈরি করতাম সফটওয়্যারে। তার মানে আপনাদের ওই হেল্পিং হ্যান্ড হিসেবে ইউজ করছে, মানে মূল ইতে নিয়ে নেই তো, তা তো নিবে কেন? কারণ তো আপনারা যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তারাও অনেকে অনেক কিছু বুঝে না, আর আপনি তো কেবল আর্টিকেলশিপে কেবল শুরু করছেন, তাই না? জি স্যার। ওকে। এবং প্রত্যেকটার জন্য আলাদা আইএস আছে, যেমন ইনভেন্টরির জন্য আইএস হলো আইএস 2, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2। ওইগুলা আবার আমাদের যেমন যেমন সিএ আছে, যেমন আপনার আপনাদের আমাদের সিএ ভবন আছে না আপনার, বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, জি স্যার। হ্যাঁ, স্যার কারণ বাজার। কারণ বাজার, ওইখানে এটাকে আবার বিএসবি বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হিসেবে অ্যাডপ্ট করেছে। বিএএস বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, বুঝতে পারছেন? ওই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডেরই এটা বাংলাদেশের জন্য বিএস বানিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন? এরকম প্রত্যেকটা আলাদাভাবে ইনভেন্টরি কিভাবে কাউন্ট করবেন, ইনভেন্টরি কাউন্ট করার কিভাবে মেজারমেন্ট করবেন, ওর স্পেসিফিক আইএস আছে, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2। এটা আইএস। তার মানে আমি যেটা বললাম প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, পিপিই, এটার জন্য আলাদা আইএস আছে। এটাকে বলা হয় আইএস কত 16। আইএস কত
16 16 ওইখানে দেখবেন কিভাবে এটা ডেপ্রিসিয়েশন চার্জ করবেন, এটা ক্যারিং অ্যামাউন্ট কিভাবে বাই করবেন, সব দেওয়া আছে, বুঝতে পারছেন? তো ওইটার জন্য আলাদা স্পেসিফিক একটা কোর্স আছে। যারা আপনার অ্যাকাউন্টিং স্টুডেন্ট মেজরে পড়বেন তারা হয়তো বা এটা করতে পারে, সেটা হলো আপনার বলে অ্যাকাউন্টিং বেসড অন আইএস রিলেটেড। তখন আমরা সকল আইএস তখন ডিসকাস করি। ক্যাশ ফ্লোর জন্য আলাদা আইএস আছে, ইনট্যাঞ্জিবল অ্যাসেটের জন্য আলাদা আইএস আছে, ইম্পায়ারমেন্টের জন্য আলাদা আইএস আছে, বুঝতে পারছেন? আপনার কারেন্ট লায়াবিলিটি প্রত্যেকটা, এবং আপনার আইএস 1 বলেন তো আইএস 1 টা কি নিয়ে বলা আছে? যারা অ্যাকাউন্টিং স্টুডেন্ট তাদের এগুলা জানতে হবে। আর যারা অ্যাকাউন্টিং পড়তেছেন না বা কোনো মতে মাস্টার্সটা করে একটা চাকরির আশায় বসে আছেন, তারা তো আর এগুলা এতটা। স্যার বিবিএ তে আমাদেরকে অ্যাকাউন্টিং মেজরে কিন্তু এই আইএস রিলেটেড স্যার কোর্স পড়ানো হয় নাই। বিবিএতে আপনার অ্যাকাউন্টিং মেজর ছিলেন আপনি জি স্যার। গ্রিন ইউনিভার্সিটি? জি স্যার। পড়ানো হয় নাই। না বিবিএ স্যার। তে আসলে পড়ানো হয় না অনেক জায়গায়, এটা হলো মাস্টার এমবিএ তে পড়ানো হয়। স্যার এমবিএ তো কিন্তু এখন পর্যন্ত স্যার পড়ানো হয় না, এমবিএ তো কিন্তু স্যার আমার অ্যাকাউন্টিং মেজর। এখন এটা আপনাদের কোর্স অফার না করলে, এটা তো এখন একটা জি স্যার, ইউনিভার্সিটি। এই কোর্স তো স্যার অফার মানে আমি দেখি নাই স্যার কোর্স লিস্টে। কিন্তু আমি আইএস এটা এর আগে পড়িয়েছি ইউনিভার্সিটি। ওটা হলো আপনার আইএস বেসড অ্যাকাউন্টিং বেসড অন আইএস। এখানে অনেকগুলো আইএস আছে এবং আইএস গুলো কিভাবে কি করতে হয় সবগুলো। এটা নরমালি যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট স্টুডেন্ট তাদের জন্য এটা বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? যারা অ্যাকাউন্টিং এর চার্টার্ড অ্যাকাউন্টসি পড়তেছে তাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, যা হোক, আমরা যেহেতু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং করতেছি আমরা ওইদিকে আর না যাই। নরমালি দ্য প্রপার্টি প্ল্যানিং ইকুইপমেন্ট জেনে রাখেন যারা অ্যাকাউন্টিং স্টুডেন্ট আছেন বা তাদের একটা আইএস আছে, সেটা আইএস 16। এখানে আপনার প্রপার্টি প্ল্যান এন্ড ইকুইপমেন্ট কিভাবে মেজারমেন্ট করবেন, কিভাবে রেকর্ড করবেন, কিভাবে ডেপ্রিসিয়েশন চার্জ করবেন, এবং ডেপ্রিসিয়েশন চার্জ করার অনেকগুলো ওয়ে আছে, সেগুলো আপনাদের আছে। যেমন আপনার স্টেট লাইন বেসিস, তারপরে আপনার ডাবল ডিক্লাইনিং, তারপরে সাম অফ দ্য ইয়ার ডিজিট, তারপরে এরকম অনেকগুলো ইয়ে আছে, সেটা কিভাবে করতে হয় সেগুলোও আছে, বুঝতে পারছেন? তাহলে এখানে প্রপার্টি প্ল্যান এন্ড ইকুইপমেন্টে যেটা হয় ফিক্সড অ্যাসেট রেকর্ড করা হয়। এরকম যেমন আপনার যে ফিক্সড অ্যাসেট গুলো যেটা আছে, যেমন আপনার মেশিনারিজ, আপনার প্লান্ট, আপনার কি আছে ইকুইপমেন্ট, আপনার তারপরে কি হতে পারে বিল্ডিং, ল্যান্ড, এগুলা সব এই প্রপার্টি প্ল্যান এন্ড ইকুইপমেন্টের আন্ডারে চলে আসে, বুঝতে পারছেন? ল্যান্ড, অফিস ইকুইপমেন্ট, এগুলো হলো সব। এবং এটা আপনার কি বাই করতে হয়? ক্যারিং অ্যামাউন্ট, বা আপনার এটা কি বের করতে হয়? বুক ভ্যালু বের করতে হয়। যেমন এটার যেটা যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে আমরা পড়িয়েছিলাম না, জি। ওইখান থেকে আপনার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে সেটাই আপনার বুক ভ্যালু বা ক্যারিং অ্যামাউন্ট হবে, বুঝতে পারছেন? জি স্যার। কিন্তু ল্যান্ডটা আছে, যেটা ল্যান্ডের কোনো ক্যারিং অ্যামাউন্ট না বা ডেপ্রিসিয়েশন চার্জ করা না, ল্যান্ড যেমন আছে তেমনই থাকতে হয়। কিন্তু আবার এইখানে আবার কথা আছে, যদি এগুলো আপনার এইখানে মার্কেট এখন আবার এটা আপনার, কারণ ল্যান্ড মনে করেন আপনি কিনছিলেন 10 বছর আগে, মনে করেন 10 বছর আগে কিনছিলেন 1 লাখ টাকা, এখন 10 বছর পরে আপনার ওই 1 লাখ টাকা আপনার হয়ে গেছে মনে করেন 1 কোটি টাকা। এখন আপনি ওইটাকে রেকর্ড বুক ভ্যালুতে রেকর্ড করতে হলে আপনাকে 1 লাখ টাকা রেকর্ড করতে হবে, আর আপনার এখন এটার মূল্য হয়ে গেছে 1 কোটি টাকা। তাহলে আপনি কি 1 কোটি টাকা দেখাবেন নাকি 1 লাখ টাকা দেখাবেন? আপনার কিন্তু কি মনে হয়? এখন কিন্তু বুক ভ্যালু বা আমাদের যে কস্ট প্রিন্সিপাল সেটা দেখাতে বলতে হলে আমাদের এটা পুরাতনই, সেখানে আমাদের 1 লাখ টাকাই দেখাইতে হবে, যেটার মূল্য কিন্তু 1 কোটি টাকা। স্যার ল্যান্ডের ক্ষেত্রে তো আমি যেটা ইনভেস্ট করছি ওইটাই দেখাবো। 1 লাখ টাকাই দেখাবেন। জি স্যার। কিন্তু তাহলে কি আপনার কি অ্যাসেটটা একটু ডিভ্যালুয়েশন হচ্ছে না? আপনার কি ডিভ্যালুড করা হচ্ছে না? কারণ আপনার মার্কেট ভ্যালু 1 কোটি টাকা, আপনি দেখাচ্ছেন 1 লাখ টাকা 10 বছর আগে দেখাচ্ছেন। তাহলে কি আপনার এর কি কোনো অ্যাকচুয়াল সিনারিও অফ দা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট শো করতেছে? আপনার কি এটা কি আদৌ কি আপনার এটা কি ট্রুথফুলনেস আছে কিনা? আমার কোশ্চেনটা তো এইখানে। এটা কি আপনার যেটা আপনি 10 বছর পরে যেটা মূল্য এখন 1 কোটি টাকা, আপনি তো তাহলে অ্যাসেট আন্ডার ভ্যালু হয়ে যাবে আপনার। হ্যাঁ, বাট স্যার অ্যাসেটের এই জিনিসটা কিন্তু আমার সরাসরি ইফেক্ট ফেলতেছে না আমার প্রফিটের উপর বা আমার ইনকাম ইকুইটির উপরে, যে কারণে স্যার আমার আন্ডার ভ্যালু কিন্তু আমার কিন্তু স্যার স্টেটমেন্টের উপর কিন্তু স্যার এটা কোনো প্রভাব পড়তেছে না। স্টেটমেন্টের প্রভাব পড়তেছে না। আমি যদি বলি আপনার এই ইনফরমেশন যেটা দিতেছেন সেটা হলো ভুল ইনফরমেশন, তখন আপনি কি করবেন? হ্যাঁ, কোম্পানির প্রকৃত অবস্থা তো তখন বোঝা যাবে না।
আমি তো সেটাই কথা, আপনার মূল্য বর্তমান মূল্য হলো, তাহলে তো আপনি অ্যাসেট কম দেখাচ্ছেন, এখন বলতেছেন যে আপনি কনজারভেটিভ প্রিন্সিপাল রুলস ফলো করে আমি স্যার অ্যাসেট কম দেখাচ্ছি, এটা আমার বিজনেস পলিসি, আমার কনজারভেটিভ। হ্যাঁ, আপনি কস্ট প্রিন্সিপাল অনুযায়ী দেখাতে পারেন, বাট অ্যাকাউন্টিং এর অনেক কিছু চেঞ্জ হয়েছে, সেইগুলো কিন্তু আমাদের জানা উচিত। যদিও আপনাদের মেজর না, আপনার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং করতেছেন, আপনি কিভাবে করতেন সেটা, কিন্তু অ্যাকাউন্টিং এর অনেক কিছু চেঞ্জ হয়েছে, রিকভারেবল অ্যামাউন্ট আছে, তারপরে আপনার ওগুলা যে আইএস পড়লে তখন আপনার তখন এই জিনিসগুলা আপনার এটা চেঞ্জ হয়, কারণ আমরা ওই মধ্যান্তা আমলের যে অ্যাকাউন্টিং সিস্টেমে আমরা শুরু করেছিলাম সেটা কিন্তু এখন সেটা কিন্তু নাই, বুঝতে পারছেন? এখন এটা মার্কেট ভ্যালু বা এটাও আমরা এটা রেকর্ড করতে পারি, যেটা আমরা আগে এটা ছিল না, বুঝতে পারছেন? জি স্যার। যদিও সেটার জন্য আলাদা ট্রিটমেন্ট আছে, আলাদা কিভাবে রেকর্ডিং প্রসেস আছে সেটা অন্য বিষয়, কিন্তু এটা আপনাদের জাস্ট বলে রাখলাম। আর যেমন আপনার অন্য ক্ষেত্রে প্ল্যান্ট ইকুইপমেন্ট, সেই ক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম নাও থাকতে পারে, কারণ আপনার বিল্ডিং এর ক্ষেত্রেও এটা দাম বেড়ে যেতে পারে, কারণ আপনার ল্যান্ডের উপরে যে বিল্ডিংটা, কারণ ল্যান্ডের দাম, বিল্ডিং এর অনেক কিছু দাম মূল্য বৃদ্ধি পেয়েছে, তো এটা নয়। আবার ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন চার্জ করে তারপরে আমরা বুঝলো। ওকে, তারপরে আসেন ইনট্যানজিবল অ্যাসেট। ইনট্যানজিবল অ্যাসেট কোনগুলা? স্যার ট্রেডমার্ক, গুডউইল, দেন হচ্ছে স্যার কপিরাইট। হ্যাঁ, রাইট। তাহলে আমরা প্যাটেন্ট, এগুলো হলো আপনাদের ইনট্যানজিবল অ্যাসেট, যেটা আপনাদের ধরা ছোঁয়া যাবে না, কিন্তু আপনার এটা একটা অ্যাসেট, কারণ এটার ইকোনমিক বেনিফিট পাচ্ছেন। বলেন তো, গুডউইলের মাধ্যমে আমরা কিভাবে একটা বিজনেস বেনিফিট পাচ্ছে? গুডউইলটা কখন আমরা অ্যাসেট হিসেবে দেখাবো? ইনফ্যাক্ট আপনি আপনার বিজনেস করতেছেন, সে ফর এক্সাম্পল আপনি একটা বিজনেস রানিং করতেছেন, আপনার গুডউইল কত টাকা আছে আপনি কিভাবে বুঝবেন? কত টাকা ডিটারমাইন করবেন আপনার গুডউইল আপনার বিজনেসে? এনি আইডিয়া? এই হচ্ছে প্যাটার্ন। কোন আইডিয়া আছে যে একটা গুডউইল কিভাবে ডিটারমাইন করা হয়? না স্যার। কারো আইডিয়া নাই? আপনাদের এমবিএ স্টুডেন্ট সবাই, কারো কোনো আইডিয়াই নাই এখানে? তারপরে আপনার বিজনেস, কিছুদিন আগে দেখেন ওই যে ই ভ্যালি আপনার ওদের গুডউইল দেখাইছিল কত টাকা বিজনেসের। এগুলো কি মানে সাম্প্রতিক যে সব ইভেন্টস যেগুলো হয় সেগুলোর তো নজর থাকে, তো সময় তখন এগুলো তো মানে নিশ্চয়ই জানার কথা। কত গুণ দেখাইছে আপনার ওদের গুডউইলের এইটা? এটাও জানেন না? এটাও কি খোঁজ খবর নেন নাই? স্যার 500 কোটি টাকার মতো মানে গুডউইল বলছিল। ওটা কি আদৌ কি অ্যাকচুয়ালি আপনার ওইটা ডিটারমাইন হয়েছিল, নাকি ওরা নিজের মন ইচ্ছা মতো বানায় দিছিল? স্যার নিজের ইচ্ছা মতো বানাইছিল, তারা 50 কোটি নিজের মতো ইচ্ছা মতো, নিজের ইচ্ছা মতো কখনো গুডউইল হয় না। গুডউইল হলো আপনার এক্সট্রা আর্নিং ক্যাপাসিটি। আপনার এক্সট্রা আর্নিং ক্যাপাসিটিটা আপনি কখন আপনি এটাকে ডিটারমাইন করবেন? সে ফর এক্সাম্পল, যখন আপনি একটা কোম্পানি কিনবেন, সে ফর এক্সাম্পল মনে করেন আপনি একটা কোম্পানি কিনতে যাচ্ছেন যেটার মার্কেটে গুডউইল আছে, মার্কেটে এটা একটা শোরুম আছে, যেমন আপনি মনে করেন কেএফসি, পুরো কোম্পানিটা কিনবেন, বা একটা কোম্পানির সাথে মার্চ করে না, যেমন হিরো সাথে হোন্ডা, তারপরে এরকম সনি, ইরিকসন, এগুলার সাথে মার্চ করে না একসাথে, বিজনেস কম্বিনেশন হয়, বিজনেস কিন্তু টেক ওভার করে, একটা কোম্পানি আর একটা কোম্পানিকে কি করে, টেক ওভার করে ফেলে। যেমন আপনার হলো রবি আর হলো আপনার এয়ারটেল, হয়েছে না, একসাথে মার্চ হয়েছে না? জি স্যার। জি স্যার। এগুলাকে কি বলা হয়? এগুলাকে বলা হয় বিজনেস কম্বিনেশন। যখন আপনি একটা কোম্পানি আর একটা কোম্পানিকে মার্জ করে বা টেক ওভার করে নেয় বা অ্যাকুইজিশন করে নেয়, তখন যে কোম্পানিকে কেনা হচ্ছে তখন ওই কোম্পানির আপনার অ্যাসেট, লায়াবিলিটিস, ওগুলা আপনাকে ভ্যালুয়েশন করে, ভ্যালুয়েশন করে দেখা যায় ওদের আবার গুডউইল করার অনেকগুলো নিয়ম আছে। তখন দেখা যায় ওরা যে ওদের আসলে ওদের শেয়ার প্রাইস দেখেন, 10 টাকার শেয়ার আপনার 100 টাকায় বিক্রি করা হয়,
বিক্রি করা হয়েছে না? আবার এমন হচ্ছে গ্রামীণ ফোন তাদের যখন মার্কেটে শেয়ার আসছে তখন ওই যে শেয়ারের ওই তুলনায় অনেক বেশি গুণে কিন্তু ইনিশিয়াল অফারিং হয়েছে, হয় নাই আইপিও তে? এটা জানেন 60 টাকা না কত টাকা জানি প্রথমে বিক্রি হয়েছে? হ্যাঁ স্যার, জি স্যার। 60 টাকাই আছে। কেন Premium বলেন ছিল। তো? এই যে প্রিমিয়াম ছিল, ওগুলো হলো প্রিমিয়াম। এখন একটা কোম্পানি যখন গুডউইল হয়ে যায় তখন ওটা এক্সট্রা প্রিমিয়াম হিসাবে ওটা দেখে। এখন আপনি যেমন কেএফসি কিনে আপনি বিজনেস করতেছেন, এটা একটা ফ্রাঞ্চাইজিং বা ফ্রাঞ্চাইজ করা হয়েছে। নর্মালি বাংলাদেশে যেটা করা হয়েছে এটা ফ্রাঞ্চাইজিং করা হয়েছে। এখন আপনি কেএফসি নাম দিছেন, সবাই দৌড় দিয়ে ওই কেএফসি ঢুকে যাচ্ছে, অন্য কোনো কোম্পানিতে অন্য কোনো খাবারের দোকানে কিন্তু নাই, তাই না? এখন ওই যে ও যখন ও ফ্রাঞ্চাইজটা বিক্রি করছে, ও কি নর্মাল মনে করেন ওর অ্যাসেট মূল্য মনে করেন যা আছে 1 লাখ টাকাও যদি থাকে সে ফর এক্সাম্পল, ও কিন্তু ওইটা যখন বিক্রি হবে তখন ওইটাকে 1 লাখ টাকার জায়গায় মনে করেন আপনার 5 লাখ টাকা হাঁকাচ্ছে। যখন আপনি 1 লাখ টাকা সম্পত্তি 5 লাখ টাকা কিনে নিচ্ছেন, ওই যে 4 লাখ টাকা বেশি নিচ্ছেন সেটাই কিন্তু ওই কোম্পানির গুডউইল হিসাবে থাকবে। ওটা আবার অ্যামোর্টাইজ করতে হয়। গুডউইলটা কি করতে হয়? অবলোপন করতে হয়। আপনি এই গুডউইলটা তারপরে সারা জীবনই যে আপনারা বেনিফিট পাবেন তা না। এটা আপনি কি 4 বছর 5 বছর এটার বেনিফিট পাবেন, সেই জন্য ওইটাকে আমরা কি করি? গুডউইলের অবলোপন করি বা এটাকে কি অ্যামোর্টাইজ করি। বুঝতে পারছেন? জি স্যার। এখন মনে করেন আপনার গ্রামীণ ফোন এটা যদি বিক্রি হয়, কেউ যদি কিনে নেয়, গ্রামীণ ফোনের কথা বাদ দেন, গ্রামীণ ফোনের ইচ্ছা করলে আপনি কি করতে পারে? বাংলা লিংকে কিনতে পারে, তাই না? বাংলা লিংকে কেনার অ্যাবিলিটি আছে না গ্রামীণ ফোনের? জি স্যার আছে। আছে। অথবা মনে করেন যে বিকাশ যদি নগদকে কিনতে পারবে কিনা যায় না, কিন্তু আরো অনেকেই আছে। তো এরা কিন্তু এত টাকা আছে, তারা চাইলে একটা যেমন আপনার রবি এয়ারটেল কে কিনে নিছে। এরা কেন কিনে নিছে জানেন তো? এটার উপর আর অনেক কি আছে, মার্কেটে কম্পিটিশন কমানোর জন্য বা একচেটিয়া বিজনেস করার জন্য, বা তাদের আপনার নেটওয়ার্কটা শেয়ারিং করা হয়েছে, এই অনেক বেনিফিট আদায় অনেক আপনার কস্ট বেনিফিট বা আপনার অ্যাডভান্টেজ উইন উইন সিচুয়েশন অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। তখন তার মানে কি, আপনি আপনার অ্যাসেট থেকে যখন আপনার লাইবিলিটিস গুলো বাদ দিবেন তখন আপনার কি যেটা বের হবে সেটাকে কি বলা হয়? নেট অ্যাসেট ভ্যালু। অ্যাসেট থেকে যদি আপনার লাইবিলিটিসটা যখন বাদ দিয়ে পড়বেন তখন এটাকে কি বলা হয়? এনএভি, নেট অ্যাসেট ভ্যালু। ওই নেট অ্যাসেট ভ্যালুর তুলনায় যখন একটা বিজনেস বেশি টাকা বিক্রি হচ্ছে, যে বেশি টাকা দিচ্ছেন সেটাই হলো কোম্পানির জন্য গুডউইল দেখাচ্ছে। আর এই গুডউইলটা আপনি কি করবেন? অবলম্বন করবেন। তার মানে কি, একটা বিজনেসের নরমালি আমরা যখন টেক ওভার কম বিজনেস কম্বিনেশন হয় তখনই ডিটারমাইন করতে পারি। বুঝতে পারছেন? জি স্যার। এটা হলো আপনার এক্সট্রা আর্নিং ক্যাপাসিটি, যেটা আপনার মনে করেন আপনি নর্মাল একটা নিজে একটা বিজনেস যদি স্টার্ট করেন সেটাতে আপনি এতটা কি পাচ্ছেন না, সেল পাবেন না। অথবা যদি আপনি একটা ফ্রাঞ্চাইজ বা একটা প্যাটেন্ট কিনে নিয়ে আসেন, বা একটা আপনার কি করেন ফ্রাঞ্চাইজি মনে করেন আপনার অনেক কোম্পানি কি করে ফ্রাঞ্চাইজ বিক্রি করে না, যেমন কেএফসি, তারপরে আপনার পিজা হাট, তারপরে একটা আছে না কি চিকেন জানি আপনার ওরা ফ্রাঞ্চাইজ বিক্রি করে। আপনার কাজী ফার্মের একটা ইয়ে আছে, ওর নাম কি? কাজী ফার্মের যে চিকেন যেটা ওরা বিক্রি করে, নাম জানি কি ওটা? এজি ফুড না? না 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 না, ওই ওরা যে কেএফসির মতোই চিকেন। হুম, কি সি দিয়ে মনে হয়। সিপি 5 স্টার এটা? হ্যাঁ, না, সিপি 5 স্টার। না না না, কি চিকেন প্যারাডাইস না কি জানি। যাই হোক, যেটাই হোক না কেন, ওরা কিন্তু ফ্রাঞ্চাইজ বিক্রি করে। কারণ কি, আপনি যখন একটা মার্কেটে একটা কি, আপনি মার্কেটে একটা রিকগনিশন হওয়া, যেমন একটা যেমন আপনার মার্কেটে একটা বাটা বলেন, ওরা কিন্তু মার্কেটে একটা কি সবাই এক চিটে, ওরা কিন্তু সবাই জানে ওদের একটা গুডউইল হয়ে গেছে। কারণ বাটা যখন বিক্রি হবে তখন ওই নেট অ্যাসেট ভ্যালুর তুলনায় অনেক বেশি গুণে বিক্রি হবে। যেমন আপনার অনেক বড় বড় কোম্পানির কথাই চিন্তা করেন, আপনার নোকিয়ার কথা চিন্তা করেন, অ্যাপেল, ওরা যে মার্কেটে যে গুডউইল আছে, তাহলে আপনি যখন ওই গুডউইলটা আপনি যখন ওই কোম্পানি কিনতে যাবেন তখন তো আপনার অনেক টাকা দিয়েই আপনার ই করতে হয়, তারপরে আপনি এটা বিক্রি করতে হয়। বুঝতে পারছেন? বিক্রি হয়। আর ওইটাই হলো আপনার, ওই যে কোম্পানি কিনে নেবে ওই কোম্পানি চাইলে, ওই কোম্পানি কি করতে চাইলে একটা অ্যাসেট দেখাতে পারে, সেটা হলো গুডউইল। বুঝতে পারছেন?
তো এইগুলাই হলো আপনার ইনট্যাঞ্জিবল অ্যাসেট গুলো, এগুলাই গুডউইল। কারণ আমরা তো অনেকে জানি যে গুডউইল একটা কি আমরা মুখস্থ, ইনট্যাঞ্জিবল অ্যাসেটের কথা শুনলেই মনে করি গুডউইল, এন্ড গুডউইল যে কিভাবে আসে, কোথায় কিভাবে, এটা কেন অ্যাসেট, এটাই তো আমরা জানি না, তাই না? এটা কিভাবে আপনি ভ্যালুয়েশন করতে হবে, কিভাবে এটা আপনাকে অ্যামোর্টাইজেশন করতে হবে, এটাও আমরা অনেকে জানি না। খালি মানে এটা মুখস্থ করলে তো হবে না, এটা আপনাকে প্র্যাকটিক্যালি বুঝতে হবে আসলে জিনিসগুলো কি, বুঝতে পারছেন? ওকে, দিস ইজ দ্য অ্যাসেট পার্টটা হলো আপনার কারেন্ট অ্যাসেট। তাহলে আমরা অ্যাসেটে কয়টা ক্যাটাগরি দেখলাম? 4টা। কারেন্ট অ্যাসেট, লং টার্ম ইনভেস্টমেন্ট, প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট এন্ড ইনট্যাঞ্জিবল অ্যাসেট। আবার লায়াবিলিটিস কয় প্রকার? লায়াবিলিটিস আবার 2 টাইপস, একটা হলো কারেন্ট লায়াবিলিটিস আর একটা হলো লং টার্ম লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটিস কোনগুলা? যে লায়াবিলিটিসটা কি হচ্ছে আপনাদের শর্ট স্যার টার্ম, নোট পেয়েবল রিসিভার, তারপর হচ্ছে স্যার ক্রেডিটর্স। যেটা আপনার উইদিন 1 ইয়ারের ভিতরে বা 6 মান্থ অথবা 3 মান্থের ভিতরে আপনার টাকাটা পে করে দিতে হয়, তাই না? যেমন অ্যাকাউন্টস পেয়েবলের টাকাটা আপনি তো অনেকদিন রাখতে পারবেন না, তো এটা আপনার কারেন্ট লায়াবিলিটিস হয়ে যাবে। আবার ব্যাংক ওভারড্রাফট যদি থাকে, আপনার যদি 1 বছর বা 6 মাসের ভিতরে টাকাটা পেমেন্ট করে দিতে হয়, সেটাও আপনার কি হবে? কারেন্ট লায়াবিলিটিস ভিতরে পড়ে যাবে। তারপরে আবার কি আছে, আপনার যদি কোনো খরচ বকেয়া থাকে, যেমন স্যালারিজ পেয়েবল, তারপরে বা যে কোনো খরচের যদি বকেয়া থাকে, সেটাও আমাদের কারেন্ট লায়াবিলিটিস এর ভিতরে পড়ে যাবে। যেমন দেখেন নোট পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, স্যালারিজ পেয়েবল, আনআর্ন রেভিনিউ, যেটা একটা কারেন্ট লায়াবিলিটি। আনআর্ন রেভিনিউ কোনটা? বা আপনার যেটা আপনার যেটা আমরা যেটা সার্ভিস প্রোভাইডের ক্ষেত্রে বলছিলাম, যেটা আপনার কি করছেন, সার্ভিস দিয়ে দিয়েছেন কিন্তু টাকা পাননি, সেটাও আপনার কি কারেন্ট লায়াবিলিটিস এর ভিতরে পড়ে যাবে। আর কিছু আছে হলো লং টার্ম লায়াবিলিটিস, আবার নোট পেয়েবলও কারেন্ট লায়াবিলিটি, যদি এটার মেয়াদ 1 বছরের। স্যার সেটা তো অ্যাসেটের মধ্যে পড়ে, যেটা আমি সার্ভিস দিছি এখনো টাকা পাইনি, এটা তো আমার কারেন্ট অ্যাসেটের মধ্যে পড়তেছে স্যার। টাকা পাইছি সার্ভিস দিলে সেটা না হ্যাঁ স্যার। হ্যাঁ, সেটাই, সরি, এটা যেটা টাকা অ্যাডভান্স রিসিভ করেছে কিন্তু এখনো সার্ভিস দেয়নি, সেটা হলো আনার। এটা তো আমরা এর আগে ডিসকাস করেছি, এটা তো ফার্স্ট টাইম না, নাকি? আনার রেভিনিউ এর আগে ডিসকাস করা হয়েছে না? জি স্যার। ওকে, সো এই আনার রেভিনিউ হলো আপনার কারেন্ট লায়াবিলিটির ভিতরে পড়ে যাবে। আর লং টার্ম লায়াবিলিটিস কোনটা? লং টার্ম লায়াবিলিটিস হলো আপনার যেটা আপনার বন্ড, আপনার বন্ড ইস্যু করে টাকা নিয়ে আসছেন, তারপরে আপনার কি আপনার ব্যাংক লোন নিয়ে টাকা নিয়ে আসছেন, যেটা অথবা কি হইতে পারে আপনার ডিবেঞ্চার ইস্যু করেছেন, সেটা নিয়ে টাকা নিয়ে আসছেন, সেটা সবগুলাই কি হয়ে যাবে? লং টার্ম লায়াবিলিটি। যেটার এগেইনস্টে আপনাকে কি করতে হবে? ইন্টারেস্ট পে করতে হবে। যেটার এগেইনস্টে আপনাকে কি করতে হবে? ইন্টারেস্ট পে করতে হবে। যেমন মর্টগেজ নোট পেয়েবল, নোটস পেয়েবল, বন্ড লায়াবিলিটি, এগুলো সবই হলো আপনার লং টার্ম লায়াবিলিটি। আর ওনার্স বা স্টক হোল্ডার ইকুইটি কোনগুলা? প্রফিট। প্রফিট ইজ এ পার্ট অফ ওনার্স ইকুইটি, রাইট। যেমন প্রফিটটা না বলে আমরা এটাকে বলবো রিটেন আর্নিংস, বুঝতে পারছেন? শেয়ার ইকুইটি, শেয়ার যেটা ইস্যু করে টাকাটা নিয়ে আসছেন, সেটা কিন্তু এটা কিন্তু আপনার লায়াবিলিটিস না, এটা কিন্তু পার্ট অফ ইকুইটি, বুঝতে পারছেন? শেয়ার জি ইকুইটি স্যার। মানে মালিকের নিকট যে বিজনেসের যে দায়, মালিকের নিকট বিজনেসের যেটা দায়, সেটাই আপনার ওনার্স ইকুইটি। মালিকানা তো আমরা, এটা একজন মালিকও হইতে পারে, অথবা 100 জন হইতে পারে, 1000 হইতে পারে, 1 লাখ মালিক হইতে পারে। যখন আপনি শেয়ার মার্কেটে শেয়ার বিক্রি করে দেবেন, তখন তো আপনি মালিকানা বিক্রি করতেছেন, তাহলে সবাই কিন্তু সব মিলে সবগুলোই কি পার্ট অফ শেয়ার হোল্ডার ইকুইটি, বুঝতে পারছেন? এখানে এটা আপনার কোম্পানিটা কি সোল প্রোপ্রাইটারশিপ, নাকি পার্টনারশিপ, নাকি আপনার প্রাইভেট লিমিটেড কোম্পানি, নাকি পাবলিক লিমিটেড কোম্পানি, এটার উপরে বেস করে আপনার ইকুইটিটা হবে, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, সো এইটাই দেখেন, এইগুলোই আমি যেটা বললাম, সেটা হলো আপনার, এটা হলো আপনার কি একটা ক্লাসিফাইড ব্যালেন্স শিটের পার্ট। তাহলে আমরা কি করব? প্রথমে অ্যাসেট পার্টটা দিব। অ্যাসেট পার্টটা আমরা কি ক্লাসিফাইড হইতে প্রথমে কারেন্ট অ্যাসেট দেখাবো, তারপরে লং টার্ম অ্যাসেট দেখাবো, প্রপার্টি প্ল্যান্ট একটা ইকুইপমেন্ট দেখাবো, ইনট্যাঞ্জিবল অ্যাসেট দেখাবো, তারপরে সবগুলো অ্যাসেট যোগ করে যেটা পাবো টোটাল অ্যাসেট। আর লায়াবিলিটিস অ্যান্ড সিকিউরিটি পার্টটা কোনটা? দেখেন
কারেন্ট লায়াবিলিটিস আগে করবো, তারপরে আপনার কারেন্ট লায়াবিলিটি এগুলো পড়বে, তারপরে লং টার্ম লায়াবিলিটি করবো, দুটো যোগ করে পাবো টোটাল লায়াবিলিটিস, তারপর সাথে আপনার ওনার সিকিউরিটি যোগ করে পাবো আমরা টোটাল লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। তাহলে দেখবেন দুই পাশে এটা মিলে যাবে। এটাই হলো আমাদের ক্লাসিফাইড ব্যালেন্স শিট। বুঝতে পারছেন? কার কোনো কনফিউশন আছে? না স্যার। কনফিউশন নেই। তাহলে দেখেন আমি যেগুলো আলোচনা করলাম এখানে আমার দেওয়া আছে কারেন্ট অ্যাসেট কোনগুলা, পরে আপনার কারেন্ট অ্যাসেট কিভাবে ডিটারমাইন করতে হবে, লং টার্ম ইনভেস্ট কোনগুলা, প্রপার্টি এন্ড প্ল্যান এন্ড ইকুইপমেন্ট কোনগুলা, ডেপ্রিসিয়েশন চার্জ করতে হয়, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দিতে হয়, এইগুলো দেওয়া আছে। ইনট্যাঞ্জিবল অ্যাসেট কোনগুলা, যেমন ইনট্যাঞ্জিবল অ্যাসেট যেমন কপিরাইটের কথা বলা আছে, যেমন গুডউইল, তারপরে আপনার কাস্টমার লিস্ট, কেবল, তারপরে স্পোর্টস ফ্র্যাঞ্চাইজ, ব্র্যান্ড, ট্রেডমার্ক না আদার ইন্টেলেকচুয়াল আছে। ব্র্যান্ড, ট্রেডমার্ক এগুলোও কিন্তু আপনাদের আছে, বুঝতে পারছেন? যেমন আপনার যে লগো, ওগুলা ট্রেডমার্ক যেগুলা, এগুলা কিন্তু আপনার যেমন আপনার নোকিয়া বলেন বা আপনার নাইকি বলেন বা রিবক বলেন, প্রত্যেকটা বিএমডব্লিউ বলেন, প্রত্যেকটা কিন্তু একটা লগো আছে না? জি স্যার। এবং এই তো এগুলো মানে ট্রেডমার্ক বা আপনার লগো বলেন বা ট্রেডমার্ক যেটা ব্র্যান্ড যেগুলো যদি আপনি কিনে নিয়ে আসেন তাহলে ওগুলো আপনাদের কি হবে, ইনট্যাঞ্জিবল অ্যাসেট হিসেবে থাকবে। তারপর এখানে কারেন্ট লায়াবিলিটিস দেখানো হয়েছে, কারেন্ট লায়াবিলিটিস এই, তারপর লং টার্ম লায়াবিলিটিস গুলা কি এখানে বলা হয়েছে, তারপর অনার সিকিউরিটিটা কি এখানে দেওয়া আছে, অনার সিকিউরিটি দ্যাটস ইট। সো আমরা এখানে যেটা বললাম, আপনারা এই চ্যাপ্টার থেকে আমরা শুধু মানে ক্লাসিফাইড ব্যালেন্স শিটটা দেখলাম। তো আপনাদের এখানে যেমন কোশ্চেন থাকতে পারে যে আপনার ক্লাসিফাইড ব্যালেন্স শিট তৈরি করা লাগতে পারে, যেমন আপনার ইনকাম স্টেটমেন্ট প্লাস ক্লাসিফাইড ব্যালেন্স শিট। তো নেক্সট ক্লাসে আমরা কি আজকে কোনো অঙ্ক করবো নাকি নেক্সট ক্লাসে করবো? আজকে তো প্রায় অনেক কিছুই করে ফেললাম, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি নাকি? নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটা হলো যে মার্চেন্ডাইজিং এর কিছু ম্যাথ দেখবো, আর প্লাস আপনাদের যেটা করবো সেটা হলো একটা মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট কিভাবে করতে হয় সেটা দেখবো, এবং ব্যালেন্স শিট কিভাবে করতে হয় সেটা দেখবো। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আজকে কি এই পর্যন্ত থাকবে? জি স্যার। স্যার অনেক পড়িয়েছেন আজকে। ওকে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে আপনারা একটু থাকে আপনাদের অ্যাটেন্ডেন্সটা কি ডেকে দিই নাকি? জি স্যার। স্যার আমরা তো কমেন্টস করে দিচ্ছি স্যার। কমেন্টস করে দিচ্ছেন? হ্যাঁ স্যার, আপনি তো বলে দিয়েছিলেন কমেন্টস করে দেওয়ার কথা স্যার। কমেন্টসে তো অনেকে যারা ক্লাসে থাকে না তারাও করে দেয়, সমস্যা তো এখানে। ওকে স্যার, আপনি এরকম করেন, সমস্যা নেই স্যার। সমস্যা নাই, আমি স্যার কল করেন, স্যার কল করেন, অসুবিধা। আমাদের এর আগে আমরা তো ব্যাচেলারে সবারটাই কল করা হয়, কারণ আপনাদের এটাই করা হচ্ছিল না, কারণ তারপরেও আমি আজকে থেকে এটা করে দিই যাতে করে পরবর্তীতে প্রবলেম না হয় আর কি, যদি সময় আছে। নেক্সট ক্লাসে আমরা কিছু ম্যাথ করব, তারপরে আমরা এরপরে থেকে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, আমরা স্টেটমেন্ট গুলো সবগুলা যেভাবে করতে হয় সবগুলো আমরা কি করব করে দেন আপনাদের প্রেজেন্টেশন আছে তাই না, একটা প্রেজেন্টেশন করতে হবে, বুঝতে পারছেন? স্যার জি স্যার, ভিডিও প্রেজেন্টেশন। ভিডিও প্রেজেন্টেশন এটা হতে পারে, আপনারা এটা করতে পারেন যে রেকর্ডেড রেকর্ড করে রাখতে, রেকর্ড করে তারপরে সাবমিট করতে পারেন। জি স্যার স্যার, জি স্যার, জি এরকমটাই স্যার, করি এটাই স্যার ভালো আমরা হবে, স্যার। এভাবেই করা হয়। প্রতি সেমিস্টার এইভাবে করা হচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে। ওকে, রেসপন্স আপনাদের যেটা হলো আজকে হলো সাবিনা আক্তার, বৃষ্টি আছে?
নেই। আব্দুর রহিম, জি স্যার আছে স্যার। তাহলে কাজী জেবুন নেসা, স্যার আব্দুর রহিম আছে স্যার। দিছি। কাজী জেবুন নেসা আছে? কাজী জেবুন নেসা নাই? আচ্ছা ছিল? নেই। নাইমুল বাশার নাদিম, ইয়েস স্যার। তাজমিম আছে? নেই। ইমরান হোসেন রনি, নেই স্যার। ইমরান হোসেন রনি আছে। রাহানুল মোবারক, ইয়েস স্যার। মোহাম্মদ শাকিল নাই ক্লাসে? ছিল স্যার। ছিল, চলে গেছে? হ্যাঁ স্যার। ওকে, সমস্যা নাই, দিয়ে দিছি। সাগর কুমার দাস নেই। ফারহানা আক্তার? জি স্যার, সাগর কুমার দাস। আচ্ছা, সাগর কুমার দাস আপনার কি এটা ফার্স্ট ক্লাস নাকি? না স্যার। এর আগে তো আপনার কোনো প্রেজেন্টই নাই আপনার। স্যার আমি তো কমেন্টস দিয়ে দিছি সব সময়। নো কমেন্টসে দিলেও আমি যাদের কমেন্ট ছিল সবারটা আমার এখানে রেকর্ড করা আছে। আপনাদের কিন্তু কোনো আমি তো স্যার প্রত্যেকদিনই ক্লাস করেছি। প্রত্যেক দিন মানে একদম প্রথম ক্লাস থেকে এই পর্যন্ত সব ক্লাস করেছেন? হ্যাঁ, প্রথম ক্লাস থেকে এই পর্যন্ত সব ক্লাস করেছি স্যার। কিন্তু আপনার কোনো রেকর্ড নাই। আচ্ছা, আমি এটা দেখবো, সমস্যা নাই, আমি দেখে নিব। নেক্সট, ফারহানা আক্তার। কি কথা বলেন, কি একটু সাইলেন্ট থাকেন। সাইফুল ইসলাম? ইয়েস স্যার। এটা তো বল যাবো। নাজমুল হক? ইয়েস স্যার। এটা কি দিছে রে? কে কথা বলে, কে? না উইকেট ভালো। ওকে, তারপরে হলো আপনার নাজমুল হক আছে? আছে। মেহেদি হাসান? ইয়েস স্যার। তারপরে নাহিদ বিন হোসেন? ইয়েস স্যার। তানবিনা ইসলাম তিথি? নেই। শিফাত সাদিক? প্রেজেন্ট স্যার। ওকে। শামিমা জাহান দীপ্তি? ইয়েস স্যার। ওকে। মোহাম্মদ সাজ্জাদ হোসাইন? Yes, sir. Yes, sir. ওকে। Yes, sir. Asi, sir. ওকে।